আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। যারা এই মুহূর্তে আমার ফেসবুক লাইভ দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে আমি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলছি, আসলে আমি যে লাইভটা করতেছি এতে যা এখানে একটা প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু আমাকে অনেকে অনুরোধ করছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই সপ্তাহ থেকে, অর্থাৎ একই অনুষ্ঠানে একই লাইভে যদি আমি প্রশ্নোত্তর পর্ব দিতে যাই আবার কথা বক্তব্য বলতে যাই তাহলে ব্রেকিং হয়ে যাবে। তাই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে আমি অনেকবার বলেছি, আমি ডেস্টিনি গ্রুপ নিয়ে যে লাইভটা করতেছি এই লাইভটা আমার ইচ্ছাকৃত ছিল না। অর্থাৎ আমি এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে মিলিয়ে, ডেস্টিনি গ্রুপকে মিলিয়ে যখন বেশ কিছু নেগেটিভ অ্যাটিটিউডের লোক প্রচারণা শুরু করেছে এবং ফেসবুক পোস্টের লিখিতের মাধ্যমে এগুলার উত্তর দিতে গিয়ে সময় কভার করতে পারতেছি না, তখন আমি মানসিক এবং শারীরিকভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে 1 ঘন্টার জন্য ফেসবুক লাইভ করে ডেস্টিনি গ্রুপের বিভিন্ন মতানৈক্য বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যাতে কনফিউজড হতে পারে। আমি যদি ভুল করে না থাকি, বর্তমানে ডেস্টিনি ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে 3 গ্রুপ। কয় গ্রুপ? 3 গ্রুপ। এক গ্রুপ এবং বেশিরভাগ লোক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারের সাথে একমত। আর সামান্য কয়েকজন আছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের বিপক্ষে, আর অল্প কিছু লোক আছে নিরপেক্ষ, ওরা কনফিউজড। এই লোকগুলা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের সাথে একমত হচ্ছে না, এই জন্য ওই অল্প কয়েকজন নেগেটিভ প্রচার করার কারণে। তাই আমি আমার ফেসবুক লাইভটা এই মুহূর্তে অনেকেই দেখতেছেন, ভবিষ্যতে দেখবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আজকে থেকে আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে 2 দিন লাইভ করব, 1 ঘন্টা 1 ঘন্টা। আর আজকে আমি দেরিতে শুরু করলো, ঠিক 9টা 55 মিনিটে 10টা 55 মিনিটে এই লাইভটা শেষ করে দেব, কথা শেষ হোক বা না হোক। কারণ আমাদের 11টা থেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে এবং যারা রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছে, নেগেটিভ প্রচার করতেছে, এদের লাইভে উত্তর দেওয়ার জন্য এবং এদের বিরুদ্ধে ওই পক্ষগুলা উত্তর দেওয়ার জন্য আমি কি করব, সপ্তাহে 2টা লাইভ করব। একটা লাইভ সাপ্তাহিক যেটা মঙ্গলবারে থাকবে, সেখানে 1 ঘন্টার জন্য লাইভ করব 9টা থেকে 10টা, অথবা ঢাকা শহরে যানজট থাকলে 10টা থেকে 11টা 1 ঘন্টা লাইভ করব, যেখানে একটানা বলে যাব, কোনো উত্তর দেব না। পাশাপাশি যেহেতু আগে এই সাপ্তাহিক সিদ্ধান্ত নিয়েছিলাম শনিবার সরকারি বন্ধের দিনে লাইভ করব, শুক্রবার যেহেতু অনেকে ব্যস্ত থাকে, আরামায়েশ করে, শনিবারে লাইভ করব। কিন্তু যেহেতু নবগঠিত ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ফোরামের সেন্ট্রাল কমিটির মিটিং প্রতি সপ্তাহে শনিবার, ইতিমধ্যে প্রায় আমাদের অনেক পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেডে প্রায় 3200+ সেন্টার পিএইচডি এবং 2988 জন ব্যক্তি পিএইচডি। এদের মধ্যে ম্যাক্সিমাম লোক যেহেতু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের সাথে একমত হয়ে গেছে এবং নবগঠিত ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি ফোরামের সাথে একমত হয়ে গেছে, বর্তমানে আমাদের প্রত্যেক সপ্তাহে শনিবার 9টা থেকে ডেস্টিনি 2000 লিমিটেড নবগঠিত পিএইচডি ফোরামের মিটিং হয়, যেখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যার উপস্থিত থাকেন।
বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন প্রতি সপ্তাহে শনিবার আমাদেরকে পিএইচডি ফোরামের লাইভ অনুষ্ঠানটা দেয়, তখন আমরা যাবতীয় তথ্য পাই। তাই আমি এখন সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে এখন 2 দিন লাইভ করব, 2 ঘন্টা। একদিন করব যথারীতি মঙ্গলবার 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা, আর আরেকদিন করব সপ্তাহে শনিবার সকাল সন্ধ্যা 7:55 থেকে 8:55। অর্থাৎ যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার এর মাধ্যমে নবগঠিত ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ফোরামের মিটিং হয় প্রতি শনিবার, সপ্তাহে শনিবার রাত 9টা থেকে শুরু হয় এবং যতক্ষণে শেষ না হয় মিনিমাম 12টা। তাহলে আর ওর 1 ঘন্টা আগে অর্থাৎ সন্ধ্যা 7:55 থেকে 8:55 আমি 1 ঘন্টার জন্য একটা লাইভ করব। ওই লাইভ অনুষ্ঠান থাকবে শুধু প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ আমার কমেন্টসে যারা যে প্রশ্ন করবেন আমি ওখানে উত্তর দেব। বিভিন্ন তথ্য জানতে চাইবেন, মামলার বিষয়ে জানতে চাইবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের বিষয়ে জানতে চাইবেন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যাপারে জানতে চাইবেন, ডায়মন্ড বিল্ডার্সের বিষয়ে জানতে চাইবেন, বেস্ট এয়ার আমাদের বিমান চালুর কী অবস্থা সেটার বিষয়ে জানতে চাইবেন, নবগঠিত ডেস্টিনির স্বপ্ন শহর নিয়ে জানতে চাইবেন। আপনার আমার করণীয় অর্থাৎ সপ্তাহে প্রতি শনিবার সন্ধ্যা 7টা আল্লাহ বাঁচিয়ে রাখলে এবং আল্লাহ তৌফিক দান করলে সপ্তাহে প্রতি শনিবার সন্ধ্যা 7:55 থেকে 8:55 1 ঘন্টা আমার লাইভ থাকবে, যেটা হবে প্রশ্ন উত্তর পর্ব। কারণ 45 লক্ষ লোকের বেশিরভাগ লোকের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব না এবং অনেকের প্রশ্ন থাকে, উত্তর পায় না, উত্তর দিতে চাচ্ছে না। লাইভ অনুষ্ঠান আমরা অনেকেই লাইভ করি, টিভি সেন্টার টিভির সংবাদ পাঠকের মতো একটা না খবর পড়ে চলে যাই, কেউ প্রশ্ন এবং উত্তর পায় না। তাই আমি সবার অবগতির জন্য বলতেছি, 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের বেশিরভাগের উদ্দেশ্যে বলতেছি, আজকে যারা আপনারা শুনতেছেন ভবিষ্যতে শুনবেন সবার উদ্দেশ্যে বলতেছি, আমি প্রতি সপ্তাহে শনিবার সন্ধ্যা 7:55 থেকে 8:55 1 ঘন্টার জন্য প্রশ্ন উত্তর পর্ব করব। প্রশ্ন উত্তর, আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব, আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব এবং 8:55 থেকে লাইভটা ক্লোজ করব। 9টা থেকে যেহেতু পিএইচডি ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়, আমরা সবাই 9টা বাজে ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ফোরামে ঢুকে যাব এবং এখান থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার থেকে তথ্য নিয়ে আমরা পরবর্তী 1 সপ্তাহে কাজ করব এবং এটার আপডেটগুলা আমি আপনাদেরকে মঙ্গলবার দিয়ে যাব 1 ঘন্টার জন্য। তাহলে এই সপ্তাহ থেকে সিদ্ধান্ত নিলাম সপ্তাহে 2 দিন লাইভ করব। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল, লাইভ কমেন্ট শেয়ার পরবর্তীতে করে দেবেন। যাক, এখন যে বিষয়ে বলতে চাইছিলাম, ইতিমধ্যে আমি আগেই বলেছি, আমি কিন্তু ডেস্টিনি গ্রুপের এই লাইভে ইচ্ছাকৃত আসি নাই, আমাকে আসতে বাধ্য করা হয়েছে এবং আপনারা বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে নিয়ে ডেস্টিনি গ্রুপ নিয়ে এমন কিছু বক্তব্য দেন যেটা খুবই দুঃখজনক এবং অল্প কয়েকজন লোক, যেটা খুবই দুঃখজনক। আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আমরা এত বেশি ব্যস্ত, আপনাদের এই নেগেটিভগুলা আমাদের কোনো ক্ষতি করতেছে না, আমাদের কোনো কাজে ডিস্টার্ব করতেছে না, আমাদের গতি আরও বৃদ্ধি করে দিচ্ছে। বরঞ্চ একটা গল্প আছে, অর্থাৎ একটা গান আছে, কবিতা আছে, নিন্দুকেরই বাসে আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সেই ছায়ার মতো থাকবে পাশে পাশে। বিনামূল্যে, পুরো কবিটা বিনামূল্যে কয়লা ধুয়ে পরিষ্কার করে, অর্থাৎ নিন্দুকেরা বরঞ্চ উপকার করে। আমি ডক্টর রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার, আমরা যারা ওনার সাথে আছি, আমরা বেশিরভাগ লোক আপনাদের এই সমস্ত নেগেটিভের ঊর্ধ্বে। অর্থাৎ কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে, ইরান আমেরিকা যুদ্ধ হয়েছে, আমেরিকা বোম মারার পরও ইরানের পারমাণবিক বোমার পর্যন্ত বুঝতে পারে নাই, অর্থাৎ এটা মাটির অনেক গভীরে, কিছুই করতে পারে নাই বোম মেরে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। ঠিক
ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার সহ আমরা যারা ওনাদের সাথে একমত আছি, তারা এরকম না নেগেটিভ প্রুফ। আপনাদের এই সমস্ত নেগেটিভে আমাদের কিচ্ছু যায় আসে না, বরঞ্চ এগুলা নেগেটিভ পাওয়ার কাজ করে আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়। কিন্তু একটা কথা আছে, এতে আপনারা কিন্তু সাধারণ লোকজনের ক্ষতি করতেছেন। অর্থাৎ বিগত আওয়ামী লীগের অত্যাচার থেকে যারা ডেস্টিনি গ্রুপের হাসিনা পলাতকের পরে আশা করছিল একসময় ডেস্টিনি চালু হবে, আমরা আমাদের বিনিয়োগের টাকা ফেরত পাবো, টি প্লান্টের টাকা ফেরত পাবো, এরকম না। ৪৫ লক্ষ লোকের মধ্যে বেশিরভাগ লোক নিরপেক্ষ। এই নিরপেক্ষ লোকগুলা এই যে আপনাদের নেগেটিভ প্রচারের কারণে ওরা কনফিউজ হয়ে যাচ্ছে, হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং, সঠিক কোনটা। একদিকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসাইন স্যার ডেস্টিনির ফাউন্ডার, যারা ক্যানাডিয়ান লাইফস্টাইল ছেড়ে দিয়ে, আরাম আয়েশের লাইফ ছেড়ে দিয়ে বেকার মুক্ত বাংলাদেশে এসেছেন মাল্টিলেভেল মার্কেটিং প্রতিষ্ঠার মাধ্যমে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এবং সেই কাজটা শুরু করেছিলেন। কিন্তু তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ওনাদেরকে অন্যায়ভাবে 2012 সালে জেলে নিয়ে যেতে বাধ্য করে, এবং একটানা 12 বছর 3 মাস 5 দিন। সবচাইতে দুঃখজনক বিষয়, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, গোপরান স্যার, মেজবাউদ্দিন স্বপন স্যার, সাইদুর রহমান স্যার, সাবেক সেনাপ্রধান হারুন সাহেব সহ এই যে ওনাদের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং আইনে, এই মামলার সর্বোচ্চ সাজা হইল 12 বছর। যেই মুহূর্তে মামলাটা করে এই মামলার সর্বোচ্চ সাজা ছিল 7 বছর। পরবর্তীতে এই মামলাটাকে এডিট করে আপডেট করে এই মামলার সর্বোচ্চ সাজা 12 বছর করা হয়েছিল। এখন মানি লন্ডারিং আইনে তো আর ফাঁসির আদেশ করা যায় না, ফাঁসি দেওয়া যাবে না, যাবজ্জীবন কারাদণ্ডও করা যায় না, কারণ বিশ্বব্যাপী মানি লন্ডারিং আইন একটা স্বীকৃত আইন। এই আইনটাকে সর্বোচ্চ 12 বছর সাজা করেছিল। এই 12 বছর, তার মানে রফিকুল আমিন মোহাম্মদ হোসাইন স্যারকে সর্বোচ্চ 12 বছরে জেল খাটানো যাবে। অথচ এই মামলাটা সর্বোচ্চ সাজা 12 বছর ওভারটেক করে 12 বছর 3 মাস 5 দিন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারকে 3 মাস 5 দিন বাড়তি জেল খাটানো হয়েছে। কি দুঃখজনক অন্যায় করা হয়েছে। হাসিনা কি অন্যায়টা না করছে আমাদের সাথে? হ্যাঁ, 3 বছর 3 মাস 5 দিন কিন্তু বর্তমান সরকার করছে। ওনাদের দেখা উচিত ছিল। ওনাদের কাছে যতবারই কন্ট্যাক্ট করা হয়েছে বলতেছে এটা ডেস্টিনি গ্রুপের মামলা, এটা ব্যবসায়িক মামলা, আমরা দেখব না। 3 মাস 5 দিন কিন্তু বর্তমান সরকার আমলে হয়েছে। আমি আপনাদেরকে আইনের একটা ব্যাখ্যা বলি। ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধিতে ক্লিয়ার আছে, কোনো মামলার যদি সর্বোচ্চ সাজা ওভারটেক করে এবং ওই মামলা যদি রায় না হয়, তাহলে সাজা ওভারটেক করার শেষ দিনের পরের দিন আসামিদেরকে কোনো কারণ ছাড়া মুক্তি দিয়ে দিতে হবে। এটা হলো আইন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাজা যখন 12 বছর ওভারটেক হয়ে গেছে, মানি লন্ডারিং মামলা যখন 12 বছর সাজা ওভারটেক হয়ে গেছে, তখন আদালত জেল কর্তৃপক্ষের উচিত ছিল ওনাদেরকে মুক্তি দিয়ে দেওয়া। কিন্তু সেটা না করে ওনাদেরকে বাড়তি 3 বছর 5 দিন বাড়তি জেল খাটাইতে বাধ্য করা হয়েছে। কি অন্যায় না আমাদের সাথে করা হয়েছে। তাকে এটা নিয়ে আরেকদিন বলবো, আজকের মূল বিষয় ওইটা না। এই জেল খাটার পরে যখন ওনারা বাইরে আসছে, এখন একটা পক্ষ এর আগেই থেকে ব্যবসা চালুর নামে অভিনয় করে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার যখন জেলখানায় ছিল, তখন তো আপনাদের অভিনয়টা ঠিকমতো শেষ করতে পারতেন, মঞ্চ নাটক অভিনয়টা ঠিকমতো শেষ করে ব্যবসাটা চালু করে দিতেন। আপনারা তো 2012 সালের 24 সালের 16 ডিসেম্বরের মধ্যে ব্যবসা চালু করবেন বলছেন, আমিও একমত ছিলাম। 16 ডিসেম্বর বিজয় দিবসে 24 সালের ডেস্টিনির কমিশন দিয়ে আমরা কেনাকাটা করতে পারবো, সেটা তো করলেন না। 5 জানুয়ারি বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধন দিলেন 6 তারিখ থেকে, সেটাও করলেন না। এরপরে আপনারা ওয়াদা দিয়েছিলেন 15 জানুয়ারি যদি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার, এই বোর্ডের লোকে ম্যাক্সিমাম লোক ওয়াদা দিয়েছিলেন
বর্তমান প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের নিয়োজিত সিইও পদা দিয়েছিলেন। আল্লাহ চাইলে 15 জানুয়ারি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার যদি 15 জানুয়ারি 2025 জেল থেকে মুক্তি পায়, 16 তারিখে 17 তারিখে আমরা ওনাদের মাধ্যমে পিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা স্টার্ট করব। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ওয়াদাটা দিছিলেন, এটা ছিল আপনাদের অভিনয়, এটা ছিল আপনাদের মুখের কথা, বোর্ডের কথা, আলিস সেন্টারের কথা। কারণ আমিও আপনারা 15 জানুয়ারি যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার জেল থেকে মুক্তি পায়, আলিস সেন্টার কর্তৃপক্ষ জেল গেটে যাওয়া উচিত ছিল। আপনারা কেউই যান নাই, আলিস সেন্টারে ঘাটতি মারি বসে আছিলেন। আপনাদের কারণে আমিও যাইনি। তাহলে আপনারা যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের, মোহাম্মদ হোসাইন স্যারের হাত ধরে ব্যবসাটা চালু করবেন, তাদের হাতে বুঝিয়ে দিবেন, ওয়াদা দিয়েছিলেন, তাদেরকে জেলখানা রিসিভ করতে গেলেন না, খুবই দুঃখজনক। এর পরবর্তীতে যাক, এগুলো নিয়ে বলতে চাই না। সর্বশেষ আপনারা জানেন বর্তমান বোর্ডের 16 জনের মেজরিটি 11 জন একমত হয়ে হাইকোর্টে গেছে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ারকে হয় অপসারণ করার জন্য, অথবা বাকি 15 জন থেকে মহামান্য হাইকোর্ট একজন চেয়ারম্যান সিলেক্ট করে দেন, অথবা আমাদেরকে অনুমতি দেন আমরা এই 15 জন থেকে একটা চেয়ারম্যান সিলেক্ট করে দিই। হাইকোর্ট পরবর্তীতে গত 4 তারিখ পর্যন্ত হাইকোর্ট খোলা ছিল, শেষ কর্মদিবস হাইকোর্ট ব্যস্ত ছিল। পরে হাইকোর্ট বলছিল না, নট টুডে, নট আজকে আসেন না, পরে আসেন, অর্থাৎ পরবর্তীতে খোলা। আজকে 19 অক্টোবর থেকে রবিবার, 19 অক্টোবর রবিবার থেকে হাইকোর্ট খোলা। এরই মাঝে অবকাশকালীন বেঞ্চে 5 অক্টোবর শুনানি করা হয়েছে। আপনারা ইতিমধ্যে সংবাদটা জানছেন। ওখানে আদালত মৌখিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে যেহেতু মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এক হলো আওয়ামী লীগ সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রধান এবং উনি ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান, আদালত সন্তুষ্ট হয়ে বলেছে যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যাতে মৌখিক বলেছে আর কোনো নতুন কোনো সিদ্ধান্ত না নেয়। পুরাতন যা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এটা কথাই আছে, আসলে একদম প্রচলিত পুরাতন কথা, হাকিম লড়ে হুকুম লড়ে না। অর্থাৎ হাকিম লড়ে যেতে পারে, হুকুম লড়বে না। তো উনি যেহেতু হাকিম ছিল, ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট চেয়ারম্যান ছিল, সেই মে মাস থেকে 2024 মে মাস থেকে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান ছিল, তাছাড়া উনি তো ইচ্ছাকৃত পলায় নাই। আসলে প্রশান্ত ভূষণ বড়ুয়ার কোনো দোষ দিতে আমি রাজি না। আজকে একটু সুন্দর কথা বলবো, উনি তো আসলে ইচ্ছাকৃত পলায় নাই, পরিস্থিতি ওনাকে পালিয়ে যেতে বাধ্য করছে। যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে জুলাইতে, যখন প্রচণ্ড, উনি তো আসলে মে মাসে দায়িত্ব নিয়েছে ডেস্টিনি চেয়ারম্যানের। এর আগে বৈশাখী যাক, সেদিকে আজকে যাচ্ছি না, আজকে সময় কম। কারণ যা কিছু বলি না বলি 10:55 মধ্যে আমার লাইভ শেষ করতে হবে। 11টা থেকে ডেস্টিনি গ্রুপে আমাদের গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে পিএইচডিদের, আমাদের পিএইচডি ফোরামের। আমরা কঠিন কিছু সিদ্ধান্ত নেব। কারণ ইতিমধ্যে আমি আমার ফেসবুক পোস্ট যদি ফলো করেন, আমরা কিছু ওষুধ রেডি করতেছি, কিছু মেডিসিন রেডি করতেছি। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারের বিরুদ্ধে যারা নেগেটিভ কথা বলে, নেগেটিভ পোস্ট করে এবং যারা ওনাদেরকে বোর্ডের ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বে আসতে নিষেধ করে, বাধা দিচ্ছে, ওদের জন্য কিছু আমরা মেডিসিন রেডি করেছি ওদের অসুখের চিকিৎসার জন্য। এই ওষুধটা আমরা কিভাবে প্রয়োগ করব, কেমনে প্রয়োগ করব, এটা নিয়ে আমাদের ইন্টারনাল একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আজকে 11টা থেকে। তাই যত কিছু হোক না কেন 10:55 লাইভ শেষ হয়ে যাবে, বলতে পারি বা না পারি, শেষ করতে বা না পারি। যাক, যেটা বলছিলাম, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের আসলে অ্যাকচুয়ালি দোষ নাই এবং ওনার মাস্টার প্ল্যানটা ঠিকই ছিল। হাসিনা এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া এই দুইজনের কোনো দোষ নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট আওয়ামী লীগ সমর্থিত সুন্নু সাহেব, বাংলাদেশের প্রেসিডেন্ট আওয়ামী লীগ, ওনারও কোনো দোষ নাই। ওনাকে প্রেসিডেন্ট বানাইছে তো শেখ হাসিনা এই কারণে
যে যদি আমি না থাকি তুমি দেখবা। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে দুইটা জায়গায় প্রধান হইল আওয়ামী লীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোক। দুই জায়গায়, এক বাংলাদেশের রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ওকে, যতক্ষণ পর্যন্ত এই প্রেসিডেন্ট সরানো যাবে না বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। হবে ল্যাংলা ঘোড়ার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে বাংলাদেশকে। আর ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি বোর্ড, এইখানে চেয়ারম্যান সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। ডেস্টিনি গ্রুপের প্রধান আমাদের ৪৫ লক্ষ লোকের কাগজপত্রের অভিভাবক। আমি আবারও বলতেছি, কাগজপত্রের অভিভাবক, নট বাস্তবে অভিভাবক, কারণ উনি আমাদের সাথে কথা বলেন, আমরা ওনাকে মানি না। কাগজপত্রের অভিভাবক ডেস্টিনি গ্রুপ, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব। তাহলে আওয়ামী লীগ চলে গেলেও বাংলাদেশের সকল সেকশন, সকল প্রতিষ্ঠান, সকল কিছু থেকে প্রধান ব্যক্তি আওয়ামী লীগ সরে গেলেও দুঃখজনকভাবে আমরা এখনও ডেস্টিনি গ্রুপের প্রধান থেকে আওয়ামী লীগ সরাইতে পারি নাই, বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট থেকে আওয়ামী লীগ সরাইতে পারি নাই। তাই আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করব, ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ জনগণকে আহ্বান করব, আপনারা যার যার অবস্থান থেকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চূড়ান্ত তাড়ানোর আন্দোলনে আপনাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এবং বিশেষ করে ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ লোকের যারা নেগেটিভ ওদেরকে বলবো আবার ভাবেন, যারা নিরপেক্ষ তাদেরকে বলবো প্রস্তুতি নিয়ে আর একটা যুদ্ধের জন্য রেডি হন। আমরা আমাদের ডেস্টিনি গ্রুপের প্রধান কোনো আওয়ামী লীগ মানব না। আমরা কি করব? আমরা আমাদের ডেস্টিনি গ্রুপের দায়িত্ব, ডেস্টিনির ফাউন্ডার যারা কানাডিয়ান লাইফস্টাইল শেষ করে আরামাইশ বাদ দিয়ে ৯০-এর দশকে বাংলাদেশে আসছেন, সেই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার, আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার, এই দুইজনে কানাডা থেকে বাংলাদেশে আসছেন। এই দুইজনের হাতে আমরা ডেস্টিনির দায়-দায়িত্ব তুলে দেওয়া, যাবতীয় দায়-দায়িত্ব তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যার বাংলাদেশে এসে যাদেরকে তৎকালে সাথে নিয়েছেন তাদের কাকে কি করবেন, কি মূল্যায়ন করবেন, কিভাবে, সেটা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারের ব্যক্তিগত যৌথ সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা নেবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, কারণ কানাডা এবং আমেরিকাতে যদি কেউ একবার যেতে পারে, এই দেশ থেকে কেউ আসে না। আমাদের দেখা বাংলাদেশে কেউ নাই, আমার দেখা কেউ নাই। আপনাদের ৪৫ লক্ষ লোকের দেখা আছে নাকি? একবার যদি আমেরিকা কানাডার নাগরিক পায়, এই দেশে আর আসে না, এই গরিব দেশে আসে না। জন্মভূমিকে ভুলে যায়, মাতৃভূমিকে ভুলে যায়, আরাম আয়েশকে পুঁজি করে থেকে যায়। কিন্তু না, আমরা দুইজন ব্যক্তি পেয়েছি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যার। এই দেশে ৯০-এর দশকে আসছে, ডেস্টিনি প্রতিষ্ঠা করেছে, বর্তমান সরকারকে মাল্টি লেভেল মার্কেটিং আইন পাশ করে দিতে বাধ্য করেছে, একটা নতুন আইন তৈরি করছে। এই দেশে হাজার হাজার লোকে বলছে, সবাই বলছে মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, MLM, মাল্টি লেভেল মার্কেটিং, এগুলা বুয়া বুয়া বুয়া, খারাপ, পিরামিড স্কিম, মানি গেম, নেটওয়ার্ক, নেট মানে জাল, জাল মানে জালিয়াতি। কিন্তু না, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার লাইফ রিস্ক নিয়ে কারাবরণ করে সরকারকে আইন করে দিতে বাধ্য করছে এবং তাদেরকে অনেক ধরনের অফার দেওয়া হয়েছে, এই দেশ থেকে চলে যান। কিন্তু এটা ওনাদের মুখের কথা বলছে, ওনারা বলছে আমরা রাজি না, আমরা বাঁচলে এই দেশেই বাঁচবো, মরলে এই দেশেই মরবো, এই দেশে আমরা কষ্ট করব, বেকার মুক্ত বাংলাদেশ আমরা গঠন করবই ইনশাআল্লাহ। সে আন্দোলনে ওনারা একমত আছেন। আমি মোহাম্মদ ইউনুস মিয়া ব্যক্তিগতভাবে বলতে চাই, ২০০১ সাল ২ সালে
ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের যে অ্যাটিটিউড দেখেছি, আমি সেই পজিটিভ অ্যাটিটিউড এখনও 2025 সালে দেখতেছি। বরঞ্চ আর এটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ওনাদের মাঝে একটা ক্ষোভ কাজ করে এবং 12 বছর 3 মাস জেল খাটাইছে। সুতরাং ওনাদের এখন স্বপ্ন এটা ইস্টাবলিশ করেই ছাড়বে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের আসলে অ্যাকচুয়াল কোনো দোষ নাই। উনি তো মাত্র 2024 সালে হাসিনার নির্দেশে ইতিমধ্যে 3 জনকে বিদায় দিয়ে ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান হয়ে মোটামুটি একটা প্রস্তুতি নিছে, এবার খাবো, এবার খাবো, এবার খাবো। মেয়েতে দায়িত্ব নিল, জুন মাসে কোরবানির ঈদ হইল, জুলাইয়ের পর থেকে খাওয়াটা শুরু করবে। কোরবানের গোস্ত, উনি তো আর মুসলিম ধর্ম না, কোরবান দেয় না। প্রশান্ত ভূষণ বড়ুয়া কোরবান না দিয়া আমরা কোরবানের গোস্ত খাইছি 2024 সালে। উনি তো উপবাস ছিলেন। তো উনি চিন্তা করল, এরা যেহেতু কোরবানি খাইছে, আমি কোরবানির ঈদের পরে খাওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছে। কিন্তু কপাল কি খারাপ, দেশে আন্দোলন শুরু হইল, কোটা আন্দোলন। কয়েকজন ছেলে কোটা আন্দোলন শুরু করলো। ওরা মূলত সরকারি চাকরিতে একটা সরকারি চাকরি চাইছিল, কোটার অধিকার চাইছিল, সাম্যতা চাইছিল, ন্যায্য অধিকার চাইছিল। কিন্তু হাসিনা সরকার, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার সরকার বলল, না, তোমাদেরকে কোটা দেওয়া যাবে না, আর এবং তোমাদের এদেরকে মেরে ফেলবে, অত্যাচার শুরু করছে। কিন্তু আল্লাহ নির্ধারণ করছে, আরে বাবা তোরা একটু ধৈর্য ধর। বলে আসরে ইন্নাল ইনসান আলাফিল খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছেন, তারা ব্যতীত যারা সৎ পথে চলে, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলতেছে ছাত্রদেরকে, বাঙালি জাতিকে একটু ধৈর্য ধর। তোরা কোটা আন্দোলন করতেছ সরকারি চাকরি করার জন্য, আমি তোদেরকে সরকার বানিয়ে দিচ্ছি, তোরা যারে খুশি চাকরি দিতে পারবি। আলহামদুলিল্লাহ আন্দোলন শুরু হয়ে গেল, সরকার বাড়িয়ে গেল। সে ছিল কোটা, সে ছিল সরকারি চাকরি, হয়ে গেল সরকার। আলহামদুলিল্লাহ। এখন তখন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের আসলে কোনো দোষ নাই। উনি পরিস্থিতি বুঝতে পারছে যে হাসিনাকে তো ইন্ডিয়া বাঁচাবে, গুরুর সারা গুরু সেরবে, মুইকে সরাইব না, তা আমি কি করে বাঁচবো? তখনই উনি চিকিৎসার উচিল্লা দিয়া জুলাই মাসে দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশ ছেড়ে চলে গেছে, যে হাসিনা কন্ট্রোল করবে। তারপরে উনি চলে আসবে, এসে আবার খাওয়া খাওয়াই শুরু করবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা খেলা, লাঠির ভিতরে শরবত, মানে আখার কি। বাস 5 আগস্ট ফালিয়ে গেল, আর প্রশান্ত ভূষণ আসলো না। তাহলে বোর্ডে কি বলা হয়েছিল? হাইকোর্টে আমরা গেছিল ম্যাক্সিমাম বোর্ড মেম্বার, যে উনি বিদেশে থাকার কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, তাই ওনার পদ বাতিল করে আমাদের এই 15 জন থেকে একজন চেয়ারম্যান সিলেক্ট করে দেন আপনি মাননীয় আদালত, অথবা আমাদেরকে একজনকে সিলেক্ট করে আপনাকে জানাইতে বলেন। তা আদালত যেটা অবকাশকালীন শুনানি পরে আদালত মৌখিকভাবে সিদ্ধান্ত দিয়েছে, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনি আর কোনো নতুন সিদ্ধান্ত দিয়েন না। আর ইতিমধ্যে যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলা বাস্তবায়ন করেন। আর বলছে যে আপনারা যখন 19 তারিখে হাইকোর্ট খোলা হবে, আপনারা পূর্ণাঙ্গ বেঞ্চে গিয়া বিষয়টা সমাধান করেন। পূর্ণাঙ্গ বেঞ্চে, আমি ইতিমধ্যে বলছি, পূর্ণাঙ্গ বেঞ্চে আলহামদুলিল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই 45 লক্ষ লোকের বদদোয়ার কারণে, রুহের কষ্টের কারণে, আত্মার কষ্টের কারণে প্রশান্ত ভূষণ বড়ুয়ার পোস্ট স্থায়ীভাবে বাতিল হবে। আলহামদুলিল্লাহ। যাক, কিন্তু শকিং নিউজ হলো প্রশান্তকে যারা বাঁচানোর চেষ্টা করতেছে, শকিং নিউজ, প্রশান্তকে যারা বাঁচানোর চেষ্টা করতেছে তারা একটা তালিকা করতেছে বাংলাদেশে বেশ কিছু নামি দামি লোক নিয়ে, এটারে সুশীল সমাজ আর কি। এখান থেকে হাইকোর্টকে একটা তালিকা দেবে, ওই তালিকা থেকে যাতে চেয়ারম্যান সিলেক্ট করে দেয় এবং ওদের মাধ্যমে যাতে নতুন বোর্ড গঠন করে আমাদের সম্পদগুলা, ডেস্টিনির সম্পদগুলা যাতে খাইতে পারে।
আমি ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটারকে উদাত্ত আহ্বান জানাবো, যদি ১৯ তারিখে খোলার পরে কোর্টে সুশীল সমাজের কোনো তালিকা জমা দেওয়া হয়, জমা দেয় এবং এই ১৫ জনের বাহিরে ডেস্টিনির ৪৯ জন শেয়ার হোল্ডার, ডিরেক্টর, মালিক পক্ষের বাহিরে এই বোর্ডে আছে ইন্ডিপেন্ডেন্ট ৩ জন, ৬ জনের মধ্যে ৩ জন চলে গেছে, ৩ জন আছে। প্রশান্ত ভূষণ বড়ুয়া বাতিল করার পরে আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে ২ জন, জনাব মুশফিকানা এবং ইকবাল জামান। আর আমাদের ডেস্টিনির শেয়ার হোল্ডার মালিক পক্ষ হলো ৪৯ জন। ঠিক আছে, এই ২ জন আর ৪৯ জন মিলে ৫১ জন। এই ৫১ জনের বাহিরে কাউকে যদি চেয়ারম্যান বানানোর জন্য হাইকোর্টে প্রস্তাব দেওয়া হয়, আমরা আপনাদেরকে জানিয়ে দেব, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং যারা এই আইডি জমা দিবে, যারা এটার সাথে জড়িত থাকবে, যেই কোর্ট জড়িত থাকবে, আমরা আমাদের পরবর্তী পিএইচডি ফোরামের মাধ্যমে কর্মসূচি ডিক্লার দেব। আপনাদের যার কাছে যা যা অবস্থান থাকবে, যা কিছু থাকবে, যতটুকু ক্ষমতা আছেন, যেখানে যে অবস্থায় পাবেন, আমাদের ডেস্টিনি গ্রুপের জায়গায় প্রত্যেককে ব্লক করে ফেলবেন। যে যেখানে ফুল স্টপ। আমরা ১৬ জনের মধ্যে এই ১৫ জন কারোকে চেয়ারম্যান বানাইলে আমরা মানি। এই ১৫ জনের মধ্যে আপনাদের ডেস্টিনি মালিক পক্ষে আছে ১৩ জন, টোটাল আছে ৪৯ জন। এই ১৩ জনকে বাদ দিলে আরও আছে ৩৬ জন। এই ৩৬ জন থেকে কাউকে চেয়ারম্যান বানাক, সমস্যা নাই, মেজরিটি যাকে ভোট দেয়। এই ১৫ জন থেকে চেয়ারম্যান বানাক। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন তো এই ৪৯ জনের মধ্যেই আছে, ফাউন্ডার। বাইরেরটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই তালিকা জমা দেওয়া মাত্র আদালত কি সিদ্ধান্ত দেবে সেটা আদালতের বিষয়, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো আমরা ওই দিনে আন্দোলনের কর্মসূচি ডিক্লেয়ার করব। পরের দিন থেকে আমরা অবরোধ ডিক্লেয়ার করব এবং মানববন্ধন থেকে শুরু করে এই ব্যবসার সাথে যারা জড়িত, এই তালিকার সাথে যারা জড়িত, ডেস্টিনি ব্যবসা চালু করতে যারা যারা বাধা দেয়, আমরা প্রত্যেককে এই আন্দোলনের মাধ্যমে প্রতিহত করব, ব্লক করব। যদি কোনো কারণে হাইকোর্ট খোলা হওয়ার পরে এদের বাহিরে ১৫ জনের বাহিরে কাউকে চেয়ারম্যান বানানোর চেষ্টা করা হয়, এই ৪৯ জন মালিকের মধ্যে বাকি ৩৬ জনের বাহিরে যদি কাউকে চেয়ারম্যানের বানানোর ন্যূনতম চেষ্টা করা হয়, নতুন কোনো তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং বাকি কাজটা রাজপথে সমাধান হবে। আমরা আদালতের দিকে আর তাকিয়ে থাকবো না ইনশাল্লাহ। যাতে আদালত আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আন্দোলন করতেছ? আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করতেছি, আমরা আমাদের বিনিয়োগ ফেরতের জন্য আন্দোলন করতেছি, আমরা আমাদের ডেস্টিনি ব্যবসা চালুর জন্য আন্দোলন করতেছি, আমরা আমাদের ইনকাম পাওয়ার জন্য আন্দোলন করতেছি, আমরা আমাদের বেকার মুক্ত ফেরত চাই। আওয়ামী লীগের আমলে ২০১২ সালের মার্চ মাস থেকে লেখালেখি, পরবর্তীতে মামলা, ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটার ক্ষতি করা, সবাই যাতে জড়িত ছিল, প্রত্যেকের বিচার আমরা রাজপথে চাই, রাজপথে চাইব। সুতরাং আপনারা যারা এরকম না চিন্তা করতেছেন, প্রশান্ত ভূষণ বড়ুয়া বাতিল হওয়ার পরে চিন্তা করতেছেন কারে চেয়ারম্যান বানাবেন, সেই চিন্তা করতেছেন, দয়া করে ঘুম নষ্ট করবেন না, ঘুমান, নাকে তেল দিয়ে ঘুমান, খান। চেয়ারম্যান এই ১৫ জন থেকে, এই ১৫ জনের ভিতরে না বানাইলে আমরা এটা মানব না। আমরা কি করব, হাইকোর্টে তালিকা জমা দিয়েন, পরবর্তী ডিক্লেয়ারের মাধ্যমে আমরা গোপন না, ওপেন আমরা লাইভ অনুষ্ঠানে ডিক্লেয়ার দেবো ইনশাল্লাহ। যাক, এটা উদ্দেশ্য না,
যাক অন্যদিকে যাচ্ছি, সেটা নিয়ে প্রশ্নোত্তর পর্বে আল্লাহ যদি মাসায়। আমি শুরুতেই বলেছি এখন থেকে প্রতি সপ্তাহে 2টা লাইভ করব। মঙ্গলবারে 1 ঘন্টা শুধু বলে যাব, কারো কোনো প্রশ্ন উত্তর দেব না। আর প্রত্যেক শনিবারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ যদি সহায় হন, সুস্থ রাখেন, প্রত্যেক শনিবারে রাত সন্ধ্যা 7:55 থেকে 8:55 পর্যন্ত 1 ঘন্টার লাইভ করব। ওইটা থাকবে প্রশ্ন উত্তর। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এবং 5 মিনিট আগে লাইভ শেষ করে 9টা থেকে পিএইচডি ফোরামের মিটিংয়ে ঢুকে যাব আলহামদুলিল্লাহ। এরপরে তবে আমি আরেকটা দেখতেছি, আমার লাইভের যেই পরিমাণ চাহিদা বেড়ে যাচ্ছে, ইনবক্সে উত্তর পাচ্ছি। হয়তো সম্ভবত আমি যদি ভুল করে না থাকি, নভেম্বর থেকে না হইলেও ডিসেম্বর থেকে 25 দিন লাইভ করতে হবে। অর্থাৎ আজকের দিনে কি হলো, রাত্রে 1 ঘন্টার জন্য লাইভে সব জানিয়ে দেব। এমনও হইতে পারে এরকম না, আমার চিন্তা মাথায় আছে। কারণ আমাদের যেভাবে ব্যবসা ডেভেলপ হয়ে যাচ্ছে, কোঅপারেটিভে যেই পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে, যেভাবে আপডেট হচ্ছে, কোঅপারেটিভের কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বে আসতে বাধা দিয়া কি পরিমাণ ভুল করছে নেগেটিভ পক্ষ, তাদের উত্তরের জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার নতুন পদ্ধতি আবিষ্কার করছে। স্বপ্নের শহর ব্যবসার মাধ্যমে উনি আমাদের ইনকামটা, যেহেতু আপনারা ডেস্টিনির দায়িত্বে আসতে দিচ্ছেন না, ডেস্টিনির ব্যবসাটা শুরু করতে পারতেছেন না, রফিকুল আমিন স্যার সেলস অ্যান্ড মার্কেটিং ব্যবসাটা চালু করতে পারতেছেন না, তাহলে ডেস্টিনি গ্রুপে ম্যাক্সিমাম লোক বেকার। তাই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেই কাজটা করেছেন, নতুন একটা ব্যবসা চালু করে এখানে 3 ক্যাটাগরির লোক নির্ধারণ করেছেন। বিস্তারিত আগামী লাইভে বলবো। 1, নিম্নবিত্ত, ওনার কথা, রফিকুল আমিন স্যারের কথা, তাদের ইনকাম মিনিমাম মাসে 1 লাখ টাকা থাকতে হবে। মানে 1 লাখ টাকা ইনকাম না হলে ঢাকা শহর থাকা যায় না। যারা 1 লাখ টাকা ইনকাম করবে তারা হইল নিম্নবিত্ত, যারা 5 লাখ ইনকাম করবে তারা হইল মধ্যবিত্ত, আর যারা 25 লক্ষ টাকা ইনকাম করবে তারা হবে উচ্চবিত্ত। অর্থাৎ এইখানে 3 ক্যাটাগরির লোক থাকবে। নিম্নবিত্ত ক্যাটাগরিতেও যোগ দিবেন, আপনার মাসে ইনকাম 1 লাখ, আপনি নিম্নবিত্ত। এটাকে আপনি পরিশ্রম করে ডেভেলপ করে 5 লাখ পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে আপনি হবেন মধ্যবিত্ত। আর এরপরে আপনি এটাকে আরও পরিশ্রম করে ডেভেলপ করে আপনার ব্যক্তিগত মাসিক ইনকাম নিয়ে যাবেন 25 লাখে, তাহলে আপনি হবেন উচ্চবিত্ত। অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সিদ্ধান্ত নিয়েছেন, একটা লোকের যদি মাসিক ইনকাম 25 লক্ষ টাকা ওভারটেক করে তাহলে সে উচ্চবিত্ত। আর যখনই 25 লক্ষ টাকা বাংলাদেশে বসে মাসিক ইনকাম করা যাবে, ঠিকমতো ব্যাড ট্যাক্স দিয়ে দিবে, এবং 25 লক্ষ টাকার 10% প্রতি মাসে 2.5 লক্ষ টাকা যখন বাংলাদেশ সরকার একজন ব্যক্তি থেকে ট্যাক্স পাবে, প্রতি মাসে 2.5 লক্ষ টাকা, 25 লক্ষ টাকার 2.5 লক্ষ টাকার 10%, 12 মাসে 30 লক্ষ টাকা যখন মিনিমাম ট্যাক্স পাবে সরকার একজন ব্যক্তি থেকে, তাতে হবে কি, তখন এই যে ইউরোপ, আমেরিকা, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া বাংলাদেশের জনগণ নাগরিকত্ব নিয়ে চলে যায়, মেধা পাচার হচ্ছে, বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে ভালো ভালো স্টুডেন্টরা চলে যাচ্ছে, এই মেধাগুলা পাচার হয়ে বাংলাদেশ গরিব থেকে আরও গরিব হয়ে যায়। যারা চলে যায় ওরা মেধাবী, যারা থাকে ওটা জঞ্জাল। তখন এই মেধা পাচার রোধ হবে। এবং চিন্তা করবে বাংলাদেশ থেকে, বাংলাদেশে বসে যখন মাসে 25 লক্ষ টাকা ইনকাম করা যায়, তাহলে আমি কেন কানাডা যাব, আমি কেন আমেরিকাতে যাব, আমি কেন অস্ট্রেলিয়া যাব, আমি কেন ইতালি যাব? এগুলো স্বপ্ন না, এগুলো বাস্তব। কারণ দেখেন, আমাদের দেশের একটা লোক 50,000 টাকা স্যালারি পায় না। এই লোকটা যখন আমেরিকাতে যায়, তার ওখানে গিয়ে হাত 10টা হয়ে যায় না, পা 10টা হয়ে যায় না? বাংলাদেশেও তার হাত 2টা, পা 2টা, চোখ 2টা, কান 2টা, সব কিছু ডাবল, কিছু চেঞ্জ হয় না। কিন্তু এই লোকটাই যখন বাংলাদেশে বসে 50,000 টাকা কামাইতে
আয় করতে অনেক কষ্ট হয়। এই লোকটা আমেরিকাতে গিয়ে বাসা ভাড়া দেয় 5 লাখ টাকা, ব্যক্তিগত মাসে 10-15 লাখ টাকা ইনকাম করে, এরপর আর বাংলাদেশে আসতে চায় না। তাহলে কেন? ওই দেশে গেলে কি তার ক্ষমতা বেড়ে যায়? না। আমেরিকান, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, এদের সেট আপটা এমনভাবে সুন্দর, এরে দিয়া ওই পরিমাণ। আবার আপনার কি মনে হয় আমেরিকাতে একটা লোক গিয়ে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, বাংলাদেশে এই লোকটা মাসে 50 টাকা ইনকাম করতে পারে না? এতে বোঝা যায় আমেরিকানরা বোকা, কানাডিয়ানরা বোকা, ইতালির লোকেরা বোকা, অস্ট্রেলিয়ার লোকেরা বোকা। কারণ আমাদের দেশে এই লোকটা ছিল রিজেক্টেড মাল, তাকে আমরা 50,000 টাকা স্যালারি দিতে পারতেছি না, সরকার কোম্পানি। এটা রিজেক্টেড মাল। এই দেশে পরিবারের কাছে অবহেলিত, মার কাছে অবহেলিত, বাপের কাছে অবহেলিত, বউর কাছে অবহেলিত, টাকা নাই, ইনকাম নাই। এরপরে সবাই বলে যে এটার দ্বারা এই দেশে কিছুই হবে না। এই রিজেক্টেড মালটাকে কষ্ট মষ্ট করে বিদেশে পাঠিয়ে দেয়, অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়, আমেরিকা পাঠিয়ে দেয়, কানাডা পাঠিয়ে দেয়, সব কিছু বিক্রি করে, গটি বাটি বিক্রি করে ইতালি পাঠিয়ে দেয়, ইউরোপে পাঠিয়ে দেয়, সেটেল হয়ে যায়। যাওয়ার পরে ওই আমেরিকান লোকগুলা, ওই দেশের লোকগুলা বোকা। এটা যে বাংলাদেশের রিজেক্টেড মাল এটা জানে না। এটারে মাসে 5-10 লাখ টাকা বেতন দেয়, মূল্যায়ন করে, নিরাপত্তা দেয়, ভালো খাদ্য দেয়, ভালো বাসস্থান দেয়, জোর করে চাঁদাবাজি করে তার ইনকামের টাকা বিদেশে কেউ নিয়ে যায় না। তাহলে বিদেশি সরকারগুলো কী দেয়? শুধু নিরাপত্তা দেয়। তাহলে এই লোকটা 5-10 লাখ টাকা যখন ইনকাম করে, সুন্দর একটা লাইফ স্টাইল করে, তখন বাংলাদেশের প্রতি, নিজের পরিবারের ফ্যামিলির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি একটা রিজেক্টেড ভাব ধারণা আসে যে তোরা আমাকে রিজেক্টেড মাল বলেছিলি, বাংলাদেশে দাম দেশ নাই, আমি আর বাংলাদেশে যাব না। তোরা দেখ রে সাইয়া, একটা গান আছে না, তোরা দেখ 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 রে সাইয়া। আর বললাম না যে আমি রিজেক্টেড মাল ছিলাম, এই দেশে আমাকে মূল্যায়ন করছে। ওরা ওই দেশ থেকে আর আসে না। এভাবে আবার স্কলারশিপের নামে বাংলাদেশে বড় বড় কলেজ ভার্সিটি থেকে ভালো ভালো মেধাগুলা, স্টুডেন্টগুলা বিদেশে নিয়ে যায়। ওদের যখন পড়ালেখা শেষ হয়ে যায়, উচ্চ বেতন দিয়ে, বড় বড় বেতন দিয়ে ওদেরকে রেখে দেয়, আর বাংলাদেশে আসে না। বাংলাদেশ তো ব্রেনি লোক আসে না, বাংলাদেশ ডেভেলপ হবে কি করে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিছু কিছু মেধা বাংলাদেশে আনছে। তার মধ্যে একটা মেধা সংক্ষেপে, যদিও আমার এভাবে বলা ঠিক না, যেহেতু আমি একটা দলের সমর্থক, সেন্ট্রাল কমিটির মেম্বার, তারপর হলো বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট বিডা, অর্থাৎ বিদেশি বিনিয়োগের যে সংস্থা, অর্থাৎ বিদেশি কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি যদি বাংলাদেশে কোনো টাকা ইনভেস্ট করতে হয়, বিডার অনুমতি নিতে হয়। এটা হলো একটা নির্ধারণ করে দেয়। এই বিডার বর্তমান প্রধান যিনি আছে, বিদেশি বিনিয়োগ আসার সরকারি সংস্থা, এর প্রধান একজন লোককে বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আনি ওনাকে প্রধানের দায়িত্ব দিছে। এই মেধাটা বাংলাদেশে নিয়ে আসছে। এই মেধা কি উন্নয়ন করতেছে দেখবেন, ওনার নাম আপনারা জেনে নেবেন। বা ওই আগামী শনিবার সন্ধ্যা 7:55 থেকে 8:55 প্রশ্নোত্তর পর্বে দেব। যারা প্রশ্ন করবেন লিখিত উত্তর দেব। এভাবে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার চাচ্ছেন মেধা পাচারটা ঠেকাবেন। অর্থাৎ মাসে 25 লক্ষ টাকা ইনকাম হলে উনি উচ্চবিত্ত, উনি আর যাবে না। তো যেটা বলছিলাম, তাহলে এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া, গঙ্গা এখনও চেষ্টা করে যাচ্ছে। আমি আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আর বিচার চেষ্টা করে লাভ নেই। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, যেই দুইজন ব্যক্তি 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছে, যেই দুইজন ব্যক্তি কানাডিয়ান লাইফ স্টাইল আরামায়েশে জীবন শেষ করে বাংলাদেশে এসে বেকার মুক্ত বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, চড়ি বেশি নেটওয়ার্ক দাঁড় করিয়েছে, জেল খেটেছে, কষ্ট করতেছে, তাদেরকে আপনারা আজকে বোর্ডে আসতে, ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বে আসতে বাধা দিচ্ছেন।
কি দুঃখজনক ঘটনা। আবার নেগেটিভ প্রচার করতেছেন, বিভিন্ন নাম দিতেছেন, ফেসবুকে কুতুব দিতেছেন। কেউ ফেসবুকে প্রচার করেন কুতুব সাহেব, ফির বাবা, কেউ কন কাক্কু, এভাবে বিভিন্ন নেগেটিভ নাম দিচ্ছেন। খুবই খারাপ লাগে। কি কষ্ট করতে 12 বছর 3 মাস। গত সপ্তাহে শনিবার পিএইচডি মিটিংয়ের মাধ্যমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন, যদি মনে করেন জেলখানায় তো গিয়ে কদিন থেকে আসেন না, তারপরে বুঝবেন জেলখানা কী জিনিস। তো ওনাদের হাত ধরে আমি এটা বলবো, কি দুঃখজনক ঘটনা। ওনাদেরকে আসতে দিচ্ছেন না, বোর্ডে বাধা দিচ্ছেন। কাকে বাধা দিচ্ছেন? যারা জীবনের বেশিরভাগ সময় কষ্ট করেছেন। এই জন্য আপনারা যেমন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নেগেটিভ কিছু নাম দিয়েছেন আপনাদের দৃষ্টিতে, আমরাও গত 15 দিন যাবৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের একটা নাম দিয়েছি, নতুন পদবি। যেমন ডক্টর পদবি নিয়ে উল্টাপাল্টা লিখতেছেন, বলতেছেন। বলেন, আমি নিজে দেখেছি কাগজপত্র। গত 15 দিন থেকে আমাদের নবগঠিত ডেস্টিনি পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট জুলফিকার সাহেব জিতু ভাইয়ের মুখ থেকে আমি এটা শুনেছি। উনি সহ আরও অনেকে একমত হয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নতুন একটা পদবি আমরা দিয়েছি। সেই পদবিটি হলো বিজনেস সায়েন্টিস্ট, অর্থাৎ ব্যবসা বিষয়ক বিজ্ঞানী। আমরা ওনার নাম দিয়েছি বিজনেস সায়েন্টিস্ট, ব্যবসার অর্থাৎ ব্যবসা বিষয়ক বিজ্ঞানী, যেমন বিজ্ঞান বিভাগ। আমরা ওনার নাম দিয়েছি, আবারও বলতেছি, বিজনেস সায়েন্টিস্ট, অর্থাৎ ওনার মাথা থেকে বিজনেস বাইর হয়, প্ল্যান বাইর হয়। বিজ্ঞানীরা যেমন আবিষ্কার করে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সাথে মোহাম্মদ হুসাইন স্যার, এই দুইজন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বিজনেস আইডিয়া আবিষ্কার করে। উনি এত কষ্ট করে, আর আমার লাইভ 10 মিনিট আছে, আরও অনেক কথা বলার ছিল, আর বল সম্ভব না। উনি এত কষ্ট করে এই ব্যবসাটাকে দাঁড় করাইয়া ক্যানাডিয়ান লাইফ স্টাইল বাংলাদেশে আসলো, কি সুন্দর দাঁড় করাইছে। 12 সাল পর্যন্ত বর্তমানে যারা নেগেটিভ প্রচার করতেছেন তারা কেউই নেগেটিভ বলেন নাই। এরপরে 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছে। এরও তো ভাই একটা কৃতজ্ঞতা থাকা উচিত। ওয়াদা দিয়েছেন, ওয়াদা রাখেন নাই। 2024 সালের 16 ডিসেম্বর ডেস্টিনি কমিশনের টাকা দিয়া, ব্যবসা দিয়া বাজার করতে পারবো, সেই ওয়াদা রাখেন নাই। NFC কার্ড অর্ডার দিয়েছি 1000 টাকা দিয়া, সেই কার্ডটা এখনও পাইনি। পকেটের টাকা দিয়া কষ্ট করে প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টটা এখনও পাইনি। আর আপনাদের আরেকটা অবগতির জন্য বলতেছি, ইতিমধ্যে আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারের পিএইচডি মিটিংয়ে শুরুতে 1000 ওভারটেক করে, কারণ ডেস্টিনি পিএইচডি 2988 জন। কতজন? 2988 জন। গত সপ্তাহে শনিবার, এই শনিবার আমাদের পিএইচডি মিটিংয়ের 1000 ওভারটেক করছে, মিটিং স্টার্ট হওয়ার মাত্র 27 মিনিটের মাথায়। মাত্র 27 মিনিটের মাথায় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বক্তব্য শুরু হওয়ার আগেই, অনেক আগেই মিটিং 9:10 শুরু হয়েছে। 9:37 মিনিটের মধ্যে 1000 ওভারটেক। অনেকে ঢুকতে পারে না, ফোন দেওয়া শুরু করছে, SMS দেওয়া শুরু করছে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আরও বসে থাকবে। মাত্র 27 মিনিটে 1000 ওভারটেক। অনেকে বলতেছে 2988 পিএইচডি আমরা একমত করব। 2-1 অবশ্যই আসবে না, সব স্থানদারও কলঙ্ক আছে। আর আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, 5 আগস্ট হাসিনা পালিয়ে গেছে। 11 আগস্ট থেকে আন্দোলন শুরু হয়েছে। আমি সহ ডায়মন্ড কামরুজ্জামান আরও অনেকেই, আমরা 11 জন ব্যক্তি মিলে 17 আগস্ট কাকরাইলে একটা মিটিং করি, সাইন স্বাক্ষর। 18 আগস্টে শুরু করি। আমি ইউনুস মিয়া ম্যাক্সিমাম আন্দোলন আমার চেম্বার থেকে চালাইতাম, এবং ডায়মন্ড কামরুজ্জামান ভাই সাক্ষী। আলিসের বিভিন্ন অনুষ্ঠানে শেয়ার আনা আমাদের পকেট থেকে নাস্তা খাওয়াইতাম।
অনেকের হাজিরা দিতাম, নিচে চা দেওয়ানো, এই হাজিরাগুলা। এবং আমি এই কাজটা আমি প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করেছি এই বোর্ডের ফিসে, আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত। সর্বশেষ আলিশ সেন্টারে 101-এর একটা ডিডাকটিভ কমিটি বানানোর দরকার ছিল। ওখানের মধ্যে আমি এবং আমার ছোটো বোন রাবেয়া এবং রুনা, 1 জন প্লাস 100 জন, 101-এর 2 জন 500 বুকিং দিছি। পরবর্তীতে 50,000 টাকা, 1 লাখ টাকা দেওয়ার কথা। যখনই দেখছি আমাদের উদ্দেশ্য ভালো না, এটা তো আসলে ডেস্টিনি সালুট টিম না, এটা তো আসলে 45 লক্ষ লোকের ভালো দেখার টিম না, এটা তো হলো রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন ঠেকাও টিম। এদের ডেস্টিনি ব্যবসা চালু হচ্ছে না, এটা নিয়ে কোনো টেনশন নাই। 45 লক্ষ লোকে ফিল্ডে কাজটা করতেছে, এটার কোনো টেনশন নাই। এরা এখনও ফেসবুকে একটা আইডি করতে পারে না। ডেস্টিনি মুখপাত্রটাকে, ডেস্টিনি মুভমেন্ট নামে একটা আইডি থেকে ফেসবুক লাইভ হচ্ছে সপ্তাহে। ওয়ে মনে হয় ডেস্টিনির বিবেক, ওরে কে অনুমতি দিচ্ছে আল্লাহ জানে। যাক, সেগুলো নিয়ে পরে বলতেছি। তাহলে আজ পর্যন্ত একটা ফেসবুক, অর্থাৎ ডেস্টিনির পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে 45 লক্ষ লোকের উদ্দেশ্যে 2022 সালে বোর্ড গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে নাই, আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে নাই মিডিয়াতে জাতির উদ্দেশ্যে। এরা নাকি ব্যবসা চালু করবে, হাইসালই। এরা তো নিজেদের লাভে ব্যস্ত। আর বেশিক্ষণ হাসতে পারবো না, 5 মিনিট সময় আছে, 10টা ফাইন জানে তো লাইভ শেষ হবে, 11টা বাজে গুরুত্বপূর্ণ মিটিং আছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ম্যাক্সিমাম আন্দোলন চলত। আমি অনেকের 500-1000 করে হাজিরা দিতাম। যাদেরকে দিছি তারা সাক্ষী আছে, স্বীকার করবে, লাগলে এগুলো প্রমাণ আনবো। এবং পল্টনে ফাইন্যান্স টাওয়ারে আমার ব্যক্তিগত চেম্বার ছিল, চেম্বারে আড্ডা ফ্রি ছিল, চেম্বারের নিচে একটা খাওয়ার হোটেল ছিল, সবাই মিলে খাইতো, আমার নামে বিল উঠতো। সামনে একটা চা দোকান ছিল, চা, সিগারেট, বিস্কুট যা খাইতো আমার নামে বিল উঠতো, মাসে 25-30 হাজার। এবং এই ডেস্টিনি আন্দোলনের লোকেরা খাওয়াইতে যাই পল্টন এলাকায় একটা বাকি হোটেলে, আমার সর্বোচ্চ বিল উঠছে 55,000 টাকা। এই টাকা আস্তে আস্তে পরিশোধ করছি। আলিশ সেন্টারের দক্ষিণ পাশে ওয়ান ব্যাংক গলিতে তো সকল দোকানদাররা চিনে, দোকানদারকে জিজ্ঞাসা করতেন। ওই গলিতে সবসাইতে চা দোকানে বিল আমি বেশি দিতাম। এভাবে বিনিয়োগ করে আমি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চাঙ্গা রাখছি। যখনই জানুয়ারি 15 তারিখ থেকে রফিকুল আমিন স্যার বাইরেছে, 16 জানুয়ারি থেকে আমি পরিস্থিতি অবজারভেশন শুরু করছি। দেখলাম যে না, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের কথাটাই সঠিক। এবার আমি যাই ওনাদের সাথে একমত হয়ে গেছি, যেহেতু আর 3 মিনিট বেশি বলবো না। আর এদেরটা ছিল মূলত অভিনয়। এই অভিনয়ের কারণে বর্তমানে এই যে আলিশ সেন্টার, প্রশান্ত গোম, জিও, এরা ব্যবসা কিন্তু চালু করতে পারত, এখনও পারে, কিন্তু করে না কেন? এখনও বাগবটরা নিয়ে ব্যস্ত। ওই যে জোট সরকার হবে, তো ক্ষমতা গেলে কে কি পাবে, কারে এমপি দিব, কারে মন্ত্রী দিব, কে অর্থ, এই বাগবটরা নিয়ে হিসাবও মিলতেছে না, কেউ অ্যাক্টিভলি কাজ করতেছে না। ব্রেকে হাত দিয়ে রাখছে, গিয়ারে হাত দিয়ে রাখছে। কেউ ডেস্টিনি কোটি কোটি টাকার সম্পদ গাছ বিক্রি করে ফেলছে, অথচ নাকি পকেট থেকে ঋণ দিয়ে নাকি ডেস্টিনি 2000 লিমিটেড চালাচ্ছে। তো ভাই, আপনাকে কে বলছে ঋণ দিয়া বাকিতে নিয়োগপত্র নেওয়ার জন্য? আপনার কি এমন ইন্টারেস্ট? আপনি তো ফেসবুকে পদত্যাগ করে চলে গেছেন, আবার কেন ফেসবুক চালু করলেন? যাক, এটা আপনার ব্যাপার, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি কেন নিজের পকেট থেকে বিনিয়োগ করবেন? ডেস্টিনিতে 49 জন মালিক, সবাই মিলে কেন জাতির উদ্দেশ্যে বিনিয়োগ চাওয়া হচ্ছে না? আমরা 45 লক্ষ লোকে 1 টাকা করে দিলে তো 45 লক্ষ টাকা একজনে কেন বিনিয়োগ করবে? বিনিয়োগ করে উনি কেন নিঃস্ব হয়ে যাবে? উনি কেন বিনা বেতনে নিয়োগপত্র নিবে? উনি বেতনযুক্ত নিয়োগপত্র নিবে। তাহলে এমন এক ব্যক্তিকে ডেস্টিনি 2000 লিমিটেড দায় দায়িত্ব দরকার, যেমন মোহাম্মদ হুসাইন স্যার, রফিকুল আমিন স্যার। আজকে যদি আলিশ সেন্টারে রফিকুল আমিন স্যার বসতো, মোহাম্মদ হুসাইন স্যার বসতো, পাবলিকের টেবিলের উপর অনেক টাকা দিয়ে যেত।
আপনাকে কমিটিকে পকেট থেকে টাকা দিয়ে ডেস্টিনি চালু করার দরকার ছিল না, পাবলিকে দিত। এখনও পাবলিক বসে আছে, সবাই সহযোগিতা করেন। ডেস্টিনি 2000 লিমিটেড বোর্ডের দায়িত্বে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার আসতে সুযোগ দেন, দেখেন টাকা কি করে আসে। আপনারা তো পারবেন না, শুধু শুধু বাধা দিয়ে লাভ নেই, কারণ এই দুইজনের ত্যাগের কারণে ডেস্টিনি আজকে এই অবস্থা এখানে। তাহলে দেখেন কাকে বাধা দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ। হ্যাঁ, এই বাধা দিয়ে কি করছেন আপনারা? যারা বাধা দিচ্ছেন, যেই কজন অনলাইনে নেগেটিভ প্রচার করতেছেন, তাদের তো লাভের উপর লাভ। ঈদের উপর শুক্রবার, ওই যে আমরা বলি ঈদের উপর শুক্রবার, ডাবল আনন্দ। শুক্রবার মুসলমানদের এক আনন্দ, ঈদ একই আনন্দ। যেদিন শুক্রবার ঈদ পড়লে ঈদের উপর শুক্রবার। আপনাদের এই 10-20 জন 50 জন লোকের তো ঈদের উপর শুক্রবার কেন? এক, নেগেটিভ প্রচারের জন্য বিপক্ষ থেকে টাকা পাচ্ছেন, যারা আমাদের দেশি সম্পদ ভোগ করে খাচ্ছে, তারাও ইনকাম থেকে আপনাদের পিছনে বিনিয়োগ করতেছে, এখান থেকে একটা ইনকাম পাচ্ছে। আবার ফেসবুকে, ইউটিউবে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে বলিয়া লাইভ ভিউ কমেন্টস বাড়িয়া ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছে। এই দিক দিয়ে লাভ, ওই দিক দিয়ে আপনাদেরকে কাউকেই চিনে না জনপ্রিয়তার জন্য। আমি কিন্তু ফেসবুক লাইভে আসছি বাধ্য হইয়া, কারণ আপনারা নেগেটিভ প্রচার করতেছেন, উত্তর দিয়ে কুলাচ্ছি না বাধ্য হইয়া। আর আপনারা আছেন পরিকল্পনা মাফিক ইচ্ছা করিয়া। ডেস্টিনি মুভমেন্ট একটা আইডি, ডেস্টিনি মুভমেন্ট নামে লাইভটা ইচ্ছাকৃত, হক কথা ইচ্ছাকৃত, ডেস্টিনি ব্যাকগ্রাউন্ড ইচ্ছাকৃত। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার যাতে না আসতে পারে, দায়িত্ব করে 3 দিক থেকে লাভ পান। এক, ডেস্টিনি বিরোধী পক্ষ থেকে যারা আমাদের সম্পদ ভোগ করে ইনকাম করতেছে, ওখান থেকে আপনাদের বেশি বিনিয়োগ করতেছে, এই এক লাভ। ফেসবুক থেকে ভিউ কমেন্টস বাড়িয়ে ডলার ইনকাম করতেছেন, দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ হলে আপনাদেরকে কেউ চিনত না, তো আপনাদের না আছে টিম, না আছে কিছু, না আছে সাইকেল, না 13 বছরে কত কিছু করছেন, লিড করছেন এই কোম্পানি, ফেয়ার বাজার, আমি তো অনেকেরই চিনি। সব কিছু খাইয়া দাইয়া কোথায়ও জায়গা না পাইয়া আমরা কিন্তু ডেস্টিনি বাদ দিয়ে সোজা ল লাইনে নতুন একটা কেরিয়ার দাঁড় করিয়ে ফেলছি আমি। কিন্তু আপনারা কি করছেন? কার লগে কোন কোম্পানিতে? আমি সকল কোম্পানিতে গেছি, ঢাকা শহর বাংলাদেশে এমন কোনো কোম্পানি, আমার লাইফ টাইম শেষ, আমি এমন কোনো কোম্পানিতে নাই যেখানে যাই নাই। এবং আমার বদনামি ছিল, আমি সকল কোম্পানিতে যাইয়া যাইয়া দেখতাম ওরা কি করে, কেন সবাই, আমি চলে আসতাম। কে কী করছেন? কোনো জায়গায় সফল না হইয়া অবশেষে বিমা ব্যবসা সব ছাড়িয়া বারবার চেষ্টা করিয়াও কোনো সফল না হইয়া এখন আবার সকল ফেলিওর লোকগুলা ডেস্টিনি বোর্ডের সাথে আলির সেন্টারে এক হইয়া একতাবদ্ধ হইয়া রফিকুল আমিন মোহাম্মদ স্যারের সরাচ্ছেন। এতে ক্ষতি কার হয়েছে জানেন? এই যে আমরা রফিকুল আমিন স্যারের নাম দিছি বিজনেস সায়েন্টিস্ট, উনি ইতিমধ্যে আবিষ্কার করে ফেলছে স্বপ্নের শহর, যেখান থেকে মাল্টি লেভেল মার্কেটিং ছাড়াও, MLM ছাড়াও, ডাইরেক্ট মার্কেটিং ছাড়াও আমরা যারা এই স্বপ্নের শহরের নতুন কোম্পানি, নতুন প্রজেক্ট, নতুন রেজিস্ট্রেশন এখানে যারা যুক্ত হবে, তাদের শুরুতেই মিনিমাম ইনকাম 1 লাখ নিম্নবিত্ত, এরপরে আস্তে আস্তে আপডেট হয়ে মধ্যবিত্ত সন্নিতে যাবে, 5 লাখ ইনকাম শুরু হবে। এরপরে উচ্চবিত্ত মাসিক ইনকাম 25 লাখ পর্যন্ত গিয়ে ঠেকবে। এতে যাই বিদেশে মেধা পাচার কম হবে। তাই বর্তমান যারা নেগেটিভ প্রচার করতে, সর্বশেষ 1 মিনিটে লাইভ শেষ করব, যারা নেগেটিভ প্রচার করতেছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রফিকুল আমিন স্যারের সাথে সরাসরি বসেন, লাগলে আমি মধ্যস্থতা করে দেব, বসার ব্যবস্থা করব। এরপর নেগেটিভ প্রচারগুলো বন্ধ করেন, তা নাহলে আমরা ভিডিও অডিও ধরে ধরে আইনগত অ্যাকশনে অতি দ্রুত যাব ইনশাল্লাহ। আবারও বলতেছি, আমরা ভিডিও কথাবার্তা, ভিডিও এভিডেন্স আকারে করে থানাতে জমা দিয়ে আমরা আইনগত অ্যাকশনে অবশ্যই যাব ইনশাল্লাহ। কারণ আপনাদের এই প্রচারের কারণে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আমার কোনো ক্ষতি না হলেও আমাদের কিন্তু 45 লক্ষ লোকের ক্ষতি হচ্ছে। বিনিয়োগ ফেরত হচ্ছে। আমি জনস্বার্থে মামলা করব,
অর্থাৎ আপনাদের এই প্রচারের কারণে ৪৫ লক্ষ লোকের ক্ষতি হচ্ছে, ডেস্টিনি ব্যবসা চালু হচ্ছে। আমি নিজে বাদী হয়ে হাইকোর্টে রিট করব, জজ কোর্টে জনস্বার্থে মামলা করব, পাবলিক ইন্টারেস্ট হিসেবে মামলা করব, কোর্টের আদালতের দৃষ্টি আকর্ষণ করব, পুলিশের দৃষ্টি আকর্ষণ করব, র্যাব বিডিএর সবাই, যে এদের এই সমস্ত লাইক কমেন্টস বাড়ানোর জন্য, ফেসবুকে সামান্য কয়টা ডলার ইনকামের জন্য এরা ৪৫ লক্ষ লোকের অনবরত ক্ষতি করে যাচ্ছে। আর রফিকুল আমিন স্যার প্রমাণ করেছে যে তোরা যদি আমি জানুয়ারি বাইরে হওয়া মাত্রই ডেস্টিনি দায়িত্ব আমাকে দিয়ে দিতি, এতদিন ডেস্টিনি কোথায় যেত। এপ্রিল থেকে উনি কোঅপারেটিভ দাঁড় করিয়ে দেখিয়ে দিয়েছে পুরাতন ব্যবসাটাও শুরু। আবার স্বপ্নের শহর নতুন করে সরকারি রেজিস্ট্রেশন নিয়ে নতুন ব্যবসা চালু করে দিয়া আমাদেরকে মাসিক একটা ইনকামে নিয়ে আইসা উনি প্রমাণ করে দিছে আমার রফিকুল আমিনের ব্রেন এখনও চাঙ্গা, আমি নতুন কিছু আবিষ্কার করতে পারি। এই জন্য আমরা সবাই নাম দিছি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন ইজ এ লেটেস্ট বিজনেস সায়েন্টিস্ট। তাই আজকের এই লাইভ প্রোগ্রামে যারা দেখছেন সবাইকে উদাত্ত থ্যাংক ইউ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে আমরা যে নতুন উপাধি দিয়েছি, নতুন ব্যবসা চালু করে ডেস্টিনি ছাড়াও এবং মাল্টিলেভেল মার্কেটিং ছাড়াও নতুন একটা ব্যবসা চালু করে সহজভাবে আমাদের মাসে মিনিমাম ১ লক্ষ টাকা, ম্যাক্সিমাম ২৫ লক্ষ টাকা ইনকামের সুযোগ করে দিয়ে আমি আজকে আনুষ্ঠানিকভাবে এটা শুরু করেছি, মার্কেটিং ফর্ম পূরণ করেছি। এই বিজনেস সায়েন্টিস্টকে অন্তরের অন্তঃস্থকে আন্তরিক ধন্যবাদ। এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন নিউ বিজনেস সায়েন্টিস্ট উপাধি নিয়া এবং এই বিজনেস সায়েন্টিস্টকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে লাল সালাম। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, আপনি নতুন কিছু আবিষ্কার করে আপনি বুঝিয়ে দিয়েছেন। আপনাকে যদি এই ৪৫ লক্ষ লোক ব্যবহার করত, এই বোর্ড ব্যবহার করত, এতদিনে আমাদের ৪৫ লক্ষ লোকের ভাগ্য উন্নয়ন। আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আজকে এই নতুন বিজনেস সায়েন্টিস্টকে আজকে লাইভ অনুষ্ঠানের মাঝে উদাত্ত আহ্বান করব। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, যদি আপনার পজিটিভ অ্যাটিটিউড, আপনি ইনশাল্লাহ আপনার শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার সাথে আছি। ডেস্টিনি 2000 লিমিটেড বোর্ডের মূল কোম্পানির দায়িত্বে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারকে দায়িত্বে বসানোর জন্য যা যা করা দরকার, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারকে তাদের ব্যবসায় বসানোর জন্য, পূর্বের দায়িত্বে আনার জন্য যা যা করা দরকার, যা যা করা দরকার সব কিছু আমরা করব, সব কিছু আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।